পুষ্পিতা বোঝা গলায় সাফাই গাইল। দাদু, আপনি বিশ্বাস করুন, আমার সাথে ওরা কিছু করেনি। ওরা তো আমায় ভুল করে তো। আলিয়া মাঝপথে থমকে বললেন, তুই চুপ কর মাইয়া, তোর নাখাল কলঙ্কিনীর মুখে কোনো কথা শোনাও পাপ। খোরশেদ, মায় কি কয় হুন, এই মাইয়া কইলাম না পাকি, অখন এরে সংসারে রাখন মানে আল্লাহর গজবটাই না আনা। নুহা রেগে মেগে বলল, আশ্চর্য মহিলা তো আপনি। বয়স হয়েছে, এক পা কবরে গিয়েছে, অথচ কুটকাচালি কমেনি। খোরশেদ মোটা গলায় ধমক দিলেন, এই মেয়ে, তুমি কোন সাহসে আমার মায়ের সাথে এইভাবে কথা বলছো? তাও আবার আমার বাসায়, আমার সামনে দাঁড়িয়ে। আর আপনার মা যে বলছে, তা এতক্ষণ শুনেননি? উনি একজন গুরুজন হয়েও কিভাবে এত নোংরা ভাষা বলছেন শুনি? যা বলেছে বেশ করেছে। ভুলটা কি বলেছে এখানে? তোমার বান্ধবী কুকাজ করে আসতে পারবে, আর কেউ বললেই দোষ? পুষ্পিতার মামি নুরুন নাহারের বয়স কম। তিনি একভাবে মায়া মায়া চোখে চেয়ে আছেন ওর দিকে। পুষ্পিতার গাল গলা ভিজিয়ে দেওয়া অশ্রুটুকুন দেখে বুকটা হু হু করছে। মেয়েটার দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ। ভীষণ আক্ষেপে আস্তে করে বললেন, আহারে, সবাই মিলে কেমন করছে ওর সাথে। জমির চাপা গলায় বললেন, তুমি চুপ থাকো। এখন আমরা কিছু বললেই খোরশেদ ভাই ইনিয়ে বিনিয়ে ওকে আমাদের ঘাড়ে গছায় চাইবেন। নুরুন নাহার তিতি বিরক্ত হয়ে চাইলেন। স্বামীর প্রতি মুখ বাঁকালেন আলগোছে। মানুষের মামি জল্লাদ হতে শুনেছে দেখেছে, অথচ এই বেলায় যেন সব পাশা উল্টোনো। পুষ্পিতার বাবা খারাপ, মামা খারাপ না, আসলে মেয়েটার কপালই খারাপ। তার ভাবনার সুতো ছিল সালমার কড়া কণ্ঠে। শ্বশুরবাড়ির লোকদের সামনে স্বামীর উপর ফসে উঠলেন তিনি। মুখ সামলে কথা বলবে খোসরেদুল। পুষ্পিতা কেমন মেয়ে তুমি জানো না? খোরশেদুল দাগ ফাঁপিয়ে বললেন, না, জানি না। এতদিন ভদ্র মেয়ে সাজার নাটক করতো তো, সেই নাটক আজ ধরা পড়েছে। আসল রূপ বেরিয়ে এসেছে এখন। সত্যি পুষ্পিতা, অবাক হচ্ছি তোকে দেখে। পর পুরুষের সঙ্গে বিয়ে ছাড়া থেকে এসেও কি বেহায়ার মতো দাঁড়িয়ে আছিস। অন্য কেউ হলে গলায় দড়ি দিত এতক্ষণে। পুষ্পিতার গায়ে কাঁটার ন্যায় বিঁধল কথাটা। ক্ষত বিক্ষত করে দিল অন্তর্পট। চিবুক তুলে নরম গলায় বলল, আমি জানি খালুজান, আপনারা কেউই এখন আমার কোনো কথা বিশ্বাস করবেন না। যাই বলি না কেন, আঙুল ঠিকই তুলবেন আমার চরিত্রে। কিন্তু আমার আল্লাহ দেখেছেন, তিনি সবকিছুর একমাত্র সাক্ষী। তিনি জানেন আমি পবিত্র। আলিয়া বিদ্রুপ করে বললেন, ওরে আমার পবিত্রের কন্যা রে, এক পোলার লগে থাকলি শুইলি, তারপর কাপড় পয়রা ফিরা আইলি, আবার কস আমি পবিত্রির। আল্লাহ, কালে কালে কত কি দেখায়। পুষ্পিতা দাঁতে নির্মাষ্ট চেপে ধরে। দন্তপাটির ধারালো স্পর্শে নরম ত্বক ছিঁড়ে যায়। রক্তের নোনতা স্বাদ জিভে লাগলেও হুঁশ জ্ঞান এলো না। পুরো গলবিলটাই যে তিক্ততায় ভরে, সেখানে রক্তের লবণাক্ততা। আর এমন কি? সালমা বেগম ক্ষিপ্ত হয়ে বললেন, আম্মা, আর একটা বাজে কথাও বলবেন না বলে দিলাম। কি করবার কইলে? আমারে হুমকি দিতেছ তুমি? খোরশেদ, দেখাল তোর বউ আমারে চ্যাত দেখায়, আমার পোলার উপর বইনের মাইয়া খাওয়াই পড়াই, আবার তার নোংরামি ধামাচাপাও দিতে চাই। কি সুন্দর মগের মূল্য পাইছে এক একজন। মহিদুল আলম কপালে আঙ্গুল চেপে বসে। তার স্ত্রী আগে থেকেই ঝগড়ুটে স্বভাবের। যেখানে যাবেন স্বইচ্ছায় ঢুকবেন ঝামেলায়। এই বয়সেও তার বদল হয়নি। লাগামহীন সীমাশূন্য নারীটিকে থামাতে বারবার ব্যর্থ তিনি। আজ বয়স হয়েছে, হাতে লাঠি উঠেছে। এখন তো সফল হওয়ার চিন্তাও বিলাসিতা। তিনি হতাশ ভঙ্গিতে চুপ রইলেন আগের ন্যায়। সালমা বললেন, আপনারা বাইরের লোকের কথা আমার মেয়েকে যাতা বলতে পারেন না। খোরশেদুল বললেন, এখন আমরা বলছি তাই গায়ে লাগছে সালমা। একটু পর তো পুরো এলাকা বলবে, আঙুল তুলবে তোমার বোনের মেয়ের ওপর, থুতু ছুড়বে ওর মুখে। এত যে গলা বাড়াচ্ছ, তা পুষ্পিতা চুপ কেন? আমি পবিত্র, আমার কিছু হয়নি, এই দুটো কথা ছাড়া তো কিছুই শুনছি না। এর মানে নিশ্চয়ই এমন কিছু করে এসেছে যা বলার মুখ ওর নেই। ডলি বেগম পুষ্পিতার কোনোই টেনে নিজের দিকে ফেরালেন। কান্নায় মেয়েটার বুক অব্দি ভেজা, অথচ সেই অশ্রুর রেশ বিন্দুমাত্র প্রভাব ফেলল না ওনাতে। নিজের মতো সন্দিহান গলায় বললেন, আচ্ছা পুষ্পিতা, একটা কথা বলবে? তুমি আবার নিজের ইচ্ছেতে বিট্টুর সাথে যাওনি তো? না মানে তুমি সুন্দরী, আবার সেই মাস্তানেরও মেয়েদের প্রতি ছুক্কে ছুক্কে স্বভাব, তারপরও যেমন ফিটফাট অবস্থায় ফিরলে, এখানে নিশ্চয়ই জোর জবরদস্তিরও কোনো ব্যাপার নেই।
যা হয়েছে তোমার সম্মতিতে, তাই না? তা কতদিন ধরে চলছে সব নোংরামি? পুষ্পিতা স্তব্ধ নেত্রে চাইল। টুপ করে গালের জল গড়িয়ে পড়ল মেঝেতে। বিহ্বলতায় অবশ জিভে প্রত্যুত্তর পেল না। অপমানে লজ্জায় মরে যাওয়ার প্রয়াস জাগল শুধু। অথচ তেলে বেগুনে জ্বলে ওঠে নুহা। পুষ্পিতাকে খপাত করে ধরার ন্যায় সরিয়ে নিজে মুখোমুখি দাঁড়ায় ডলির। রুষ্ট ক্রুদ্ধ হয়ে বলল, খবরদার, আরেকটা বাজে কথা বলেছেন তো। এত লোকের সামনে এসব বলতে আপনার লজ্জা লাগছে না? কেমন মানুষ আপনি? আমার লজ্জা লাগবে কেন? আমি কি নষ্টামি করে এসেছি নাকি ওর মতো? পুষ্পিতার মাথা ঘুরছে। কেন ফিরে এলো? কেন মরে গেল না কাল? সালমা বেগম দিশাহীন বাখারা। এত এত আত্মীয় স্বজন, অচেনা মানুষের মধ্যে ঘরের মেয়ের ইজ্জতে প্রশ্ন ওঠায় হৃৎপিণ্ড জ্বলে যায় তার। শক্ত গলায় বললেন, হ্যাঁ হ্যাঁ তাই, আমার মেয়ে খারাপ, তাতে আপনাদের কি? আমরা বুঝে নেব এসব। আপনি তো পরোপকার করতে খবরটা দিতে এসেছিলেন ভাবি, দেওয়া হয়ে গেছে, এবার আসুন। ডলি অবাক হয়ে বললেন, আসুন মানে? আপনার কি মনে হয় এরকম একটা কথা জেনেও আমরা চুপচাপ চলে যাব? এমনি এমনি তো আসেনি ভাই, আসল কথাটাই তো এখনো বলা বাকি। খোরশেদুল আগ্রহ ভরে শুধালেন। কি কথা? মামুন সাহা চুপচাপ ছিলেন এতক্ষণ। মানুষ হিসেবেও বেশ নরম তিনি। ভাড়াটিয়াদের উপর চোটপাট যা করার ডলিই করেন সর্বদা। হালকা গলা খাকারি দিয়ে বললেন, দেখুন ভাইজান, বাড়িটা আমার বাবার ঋণ নিয়ে তোলা। আমিও তেমন কাজবাজ করি না, বাসা ভাড়া তুলেই খাই। এখন আমার যা মনে হয়, আপনাদের মেয়ের সাথে বিট্টু মাস্তানের একটা গভীর সম্পর্ক আছে। ও যেখানে থাকবে বিট্টুর আনাগোনাও বাড়বে সেখানে, হোক সেটা আমার বাড়ি বা অন্য কোথাও। কিন্তু কথা হলো, আজ বিট্টু আসবে, একটা সময় হাজির হবে তার দলবল। বাড়ির নিচতলায় ব্যাচেলর মেয়েরা থাকে, তাছাড়া আমারও দুটো শিয়ানা মেয়ে আছে। ওরকম ছেলে আসা মানে বুঝতে পারছেন নিশ্চয়ই কি বলতে চাইছি। আমি কোনো আক্কেলে এত বড় রিস্ক নেই বলুন তো। পুষ্পিতা ব্যাকুল গলায় বলল। আপনারা কেন এসব বলছেন? আমার ওই ছেলের সাথে কোনো সম্পর্কই নেই। খোরশেদুলের মেজাজ চটে। হাতের মুঠোয় আপনা আপনি আসা মোক্ষম সুবিধা হাতছাড়া না করার আন্দোলন চলে মাথায়। তিরস্কার করে বললেন, সম্পর্ক ছাড়াই পরপুরুষ নিয়ে ফষ্টি নষ্টি করে এলি, তাই না? খুব সম্মান বাঁচিয়েছিস আমার। লজ্জাও করে না কথা বলতে, নষ্টা মেয়ে কোথাকার। সালমা উঁচু স্বরে উচ্চারণ করলেন। ২০ বাক্যে পুষ্পিতার বক্ষ ভেদ করে চলে যায়। এক একজনের কথার সাথে প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত। চোখের উষ্ণ জলে ভেতরের তাণ্ডব টকবগায় আরও। সহ্য সীমা পার হয় এবার। খোরশেদুলের চোখের দিকে চেয়ে পরিষ্কার প্রতিবাদ করল কণ্ঠে নম্রতা। খালুজান, না জেনে শুনে আমার চরিত্র নিয়ে একটাও কথা বলবেন না আপনি। কোমল মেয়ের আকস্মিক এই ব্যবহার মাথায় বন্যি ধরালো খোরশেদুলের। হতবাক হয়ে বললেন, তুই আমাকে চোখ রাঙাচ্ছিস পুষ্পিতা? আমাকে? দেখো সালমা, দেখো দুধকলা দিয়ে কি মারাত্মক সাপ পুষেছি। সে আজ তোমার স্বামীর ওপর ফনা তুলেছে, আর কাল তোমাকে সবল দেবে। বুঝেছো এখন? নোহা বলল, তো আপনি নোংরা কথা বলবেন আর ও চুপ করে থাকবে? আপনার যদি নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে সব শোনাতে রুচিতে না বাঁধে, তবে ওর বাঁধবে কেন? পুষ্পিতার জায়গায় আমি হলে তো এটাই বলে যেতাম যে আপনারা আমার গুরুজন। খোরশেদুল উষ্মায় একাকার হয়ে বললেন, কি অভদ্র মেয়ে দেখেছেন আপনারা? একজন কুকীর্তি করে আসবে, আরেক বান্ধবী সাফাই গাইবে তার। আজকালকার ছেলে মেয়েদের বাবা মা কোনো শিক্ষাই দেয়নি। সালমা বললেন, তুমিও যে খুব ভালো শিক্ষা পেয়েছো কি করে বুঝবো? বাবার বয়সী হয়েও যে কুৎসিত ভাষা তুমি উচ্চারণ করেছো খোরশেদ, তা তো কোনো ভদ্র ঘরের সন্তানের হতে পারে না। আলিয়া বেগম কটমট করে কিছু বলতে চাইলেন। পূর্বেই ডলি বেগমের কথায় বাধা পড়ল সেথায়। তিনি অধৈর্য হয়ে বলেছেন, দেখুন ভাবি, আপনাদের পরিবারের এসব কাহিনী দেখতে আসেনি। আমার জামাই জেরে বলল, শুনলেন তো? এখন কথা হচ্ছে, আপনাদের এই মেয়ে নিয়ে এই বাড়ি থাকা চলবে না। এটা তো ভদ্রলোকের বাড়ি, এখানে এসব অ্যালাউ না। এই মেয়ে আজ গিয়েছে যখন, কাল আবার যাবে, না হলে গুন্ডাটাকে রাত বিরেতে বাড়িতে ঢোকাবে। শেষে মহল্লা কুশার উঠবে আমাদের নামে। অন্য ভাড়াটিয়ারাও নিরাপত্তার ভয়ে বাড়ি ছাড়বে। আপনাদের জন্য তো আর পেটে লাথি মারতে পারবো না ভাই, তাই পরশুর মধ্যে ঘরটা খালি করে দেবেন। সালমা বললেন, কেন? 3 মাসের অ্যাডভান্স দিয়ে উঠেছি আমরা, তাহলে খালি করব কেন? আপনাদের
ওই অ্যাডভান্সের টাকা ফেরত দেওয়া হবে। তাই দয়া করে রেহাই দিন আমাদের। আমাদের এই মেয়ের জন্য এতদিনের পুরনো বাড়ির বদনাম করতে পারবো না। হাকিম মাথা দুলিয়ে বললেন, সেটাই, এলাকায় আসতে না আসতেই যে মেয়ে ছেলে জোটাইতে পারে সে মেয়ে যে আরও কোথায় কোথায় আসার পাতা কে জানে। এমনিতেও চেহারা ভালো হলে সেসব মেয়ে ছেলেদের নাড়াচাড়া নষ্ট হবে স্বাভাবিক। নুহা সালমা একসাথে কঠিন চোখে চাইল ওনার দিকে। দুজোড়া ভয়ানক চাউনিতে ভরকে হতবম্ব হলেন হাকিম। সালমা কাঠকণ্ঠে বললেন, দারোয়ান দারোয়ানের মতো থাকবেন। বাড়ি ছাড়তে হবে তো ঠিক আছে, ছেড়ে দেব। ঢাকা শহরে তো আর বাসার অভাব নেই, কিন্তু আমার মেয়েকে নিয়ে আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। খোরশেদুল চোখ ছোট করে বললেন, বাসা ছাড়বো মানে? তুমি বললেই হবে নাকি? তোমার আমাকে ঠেলাগাড়ি মনে হয় সালমা, যে মাসে মাসে বাসা পাল্টাবো? ফের বাসা বদলানো মানে কতগুলো টাকা খসানো, তুমি জানো? পুষ্পিতার জন্য আমি কোনো টাকা নষ্ট করব না। আমি কোনো বাসা টাসা পাল্টানোর মধ্যে নেই। দরকার পড়লে ও চলে যাবে এখান থেকে। পুষ্পিতার মুখের রং পাল্টে গেল, ফ্যাকাশে হলো তত্র। সালমা আর্তনাদ করে বললেন, এসব কি বলছো? ও কেন যাবে? কেন যাবে মানে? শুনলে না মা কি বলল? এরকম অশুদ্ধ মেয়ে সংসারে থাকা মানে গৃহস্থের অকল্যাণ। আমি কেন পরের মেয়ের জন্য আমার গৃহের অমঙ্গল চাইব? কান খুলে শুনে নাও, বাসা আমি ছাড়বো না, আর না এই মেয়েকে আমার বাড়িতে রাখবো। পুষ্পিতার দুর্বল দেহ দেয়ালে লেগে যায়, ক্ষুদ্র বুক দলিত মথিত। এক একটি কটু বাক্য যেন এক একটি কুঠারের মর্মরাঘাত। তুমি কি পাগল হলে? সব জেনেও এসব কি বলছো? ও আমাদের রেখে যাবে কোথায়? কেন, ওর বাবা আছে না, তোমার ভাইও তো রয়েছে। সে কেন দায়িত্ব নেয় না ওর? সব ঠেকা তোমার একার? জমির মুখখানা চোরের ন্যায় গড়লেন। নুরুন নাহারকে বললেন, দেখেছো, বলতে না বলতেই আমাদের দিক ঠেলছে। নুরুন নাহার ওসবে কান দিলেন না। তার চোখ ফেটে জল আসছে, নিজেও এতিম কিনা। আলেয়া বললেন, কাউরে না পাইলে যে নাগরের সাথে রাইতে আসিলি তার কাছে যাইবার কও না। পুষ্পিতার চোখ ব্যথা করছে। এইটুকু সময়ে অধিক কান্নায় পল্লব ভারী, কথার ঘায়ে দগ্ধ শরীর জ্বলছে। খুব আস্তে ভাঙা গলায় বলল, আমি চলে যাব, তাও দোহাই লাগে আমার চরিত্রকে আর কাজ গড়ায় তুলবেন না। রাহাত আতকে উঠল, ঝট করে চেপে ধরল বোনের হাত, মাথা নেড়ে বলল, না না, তুমি কোথাও যাবে না। সালমা দুই বাহু ঝাঁকিয়ে বললেন, মাথা খারাপ হয়েছে তোর পুষ্পিতা? ও বললেই হবে কোথাও যাবি না তুই। খোরশেদুল চেঁচিয়ে উঠলেন, কণ্ঠে আক্রোশ। ব্যাস, অনেক হয়েছে সালমা। পরের মেয়ে নিয়ে বাড়াবাড়ি সহ্য করেছি তোমার। আজ আর নয়। এই মুহূর্তে সবার সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবে তুমি, ঠিক কাকে চাও, স্বামী সন্তান সংসার নাকি এই চরিত্রহীনা পুষ্পিতাকে? পুষ্পিতা মাথা তুলল না, তাকানো তো দূর, নড়লও না সামান্য, যেন অধিক শোকে গড়া অভঙ্গুর পাথর। শুধু ঠোঁটের পাশে বিষাদের হাসি ছাড়লো স্বল্প। ক্লান্ত চোখে চাইল সিলিং ফ্যানের দিকে। এই দিন দেখার থেকে ওখানে ঝুলতে পারলে ভালো হতো না? সালমা স্বামীর শর্ত শুনে মূর্তি বনে গিয়েছেন। কিছুক্ষণ নিষ্প্রভ চোখে চেয়ে বললেন, কি বললে খোরশেদ? খোরশেদের কাটকাট জবাব, যা বলেছি তুমি শুনেছো। পুষ্পিতাকে আর এক মুহূর্তে এই বাড়িতে রাখবো না আমি। যদি এই বিরোধিতা করো তাহলে তুমিও ওর সঙ্গে চলে যেতে পারো, তবে যাওয়ার আগে এই ফালতু সম্পর্ক চুকিয়ে যাবে। সাথে জেনে রাখবে, ভবিষ্যতে আমার ছেলে মেয়ে বা আমার ওপর তোমার কোনো অধিকার থাকবে না সালমা। পুষ্পিতা চোখ মুছল, উথাল পাথাল বক্ষে দীর্ঘশ্বাস ফেলল, আস্তে করে রাহাতের হাতটা ছাড়িয়ে দিল কবজি হতে। ছেলেটা উদ্গ্রীব বিভ্রান্তে চোখে চেয়ে রয়। পুষ্পিতা এক পা করে পিছিয়ে যায়, মুখ চেপে কেঁদে আচমকা নিঃশ্বাসের বেগে ছুটে বেরিয়ে যায় ঘর হতে। রাহাত গতিতে আপু আপু বলে ছুটতে নিলেই টেনে ধরলেন খোরশেদ, জোর করে চেপে রাখলেন ওকে। সালমা আহতের ন্যায় ধপ করে বসে পড়লেন মেঝেতে। বাকি সকলে প্রত্যুষের এই সময়টা বিনা টিকিটে মজা দেখে গেল, নীরব সাক্ষী রইল একটি নিঃসহায় নিষ্পাপ মেয়ের অযাচিত সম্মানের বলি হওয়ার। করুণাময় সৃষ্টি বিশাল এই ধরিত্রী বরাবর নিষ্ঠুর। এখানে শক্তিহীন মানুষগুলোই সব চাইতে বড় ভুক্ত। অনুগ্রদের কাদামাটির মতো পিষে ফেলা কুলুষিত সমাজের দয়াহীন রীতি। সেই রীতি যেন কাটায় কাটায় প্রমাণ দিল আজ, বেঁচে থাকতে এতটাও নরম হতে নেই।
সময়টা বৈশাখের রূপ বদলের। নৈশভর প্রলয় নৃত্যের পর মধ্য দুপুরে প্রচণ্ড গরম। তেজস্বী উত্তপ্ত সূর্য তখন মাথার উপর, দগদগ করে শরীর ঘামে।